একটু রোগড়ে ছেড়ে দেবো নাকি? বাবলুর ঠোঁটের কোণে একটা বাঁকা হাসির রেখা ফুটে ওঠে। মাথার উপর জ্বলতে থাকা হলদেটে বাল্বটা দপদপ করে ওঠে একবার। বাল্বের সেই ম্লান হলুদ আলোয় বাবলুর ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে থাকা লোকটার চোখ দুটো মুহূর্তের জন্য থক করে জ্বলে ওঠে। না, একেবারে শেষ করে দিতে হবে। পারবেন? ঠান্ডা হিস হিসে কণ্ঠে কেটে কেটে শব্দগুলো উচ্চারণ করে লোকটা। ভালো করে ভেবে বলছেন তো স্যার? বাবলুর কাছে এসব কাজ নতুন নয়, কিন্তু তবু কাজ ফাইনাল হওয়ার আগে পার্টির মেন্টালিটিটা একবার চেক করে নেওয়া প্রয়োজন। অনেক সময় শেষ মুহূর্তে মানুষের মন দুর্বল হয়ে পড়ে এবং তার ফলে নানা রকম ঝামেলা হয়। তাই এই ধরনের প্রশ্ন করাটা এখন এক প্রকার রুটিনের মতোই হয়ে গিয়েছে ওর। তবে ওর প্রশ্নের প্রত্যুত্তরে লোকটার মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না। লোকটার চোখের মনি দুটো আশ্চর্য রকমের স্থির। তীক্ষ্ণ শীতল দৃষ্টিতে বাবলুকে একবার ভালো করে জরিপ করে নেয় সে। তারপর পকেট থেকে একটা ফটোগ্রাফ বের করে নিয়ে বলে, এ নিন, কালকের মধ্যে শিকার হয়ে যাওয়া চাই। আমার কাছে সময় বেশি নেই। কথাটা বলেই আর অপেক্ষা করে না লোকটা। বাবলুর হাতে ফটোগ্রাফটা ধরিয়ে দিয়ে ধীরে ধীরে অন্ধকার গলিটার মধ্যে মিলিয়ে যায়। মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। শুনতে থাকুন শ্রী এর কাহিনী, শাপদের অন্তিম প্রহর। কলিং বেলের সুইচটাতে আলতো চাপ দিতেই ভেতর থেকে মৃদু একটা সুরেলা যান্ত্রিক শব্দ ভেসে আসে। চারপাশটা একবার ভালো করে তাকিয়ে নেয় বাবলু। না, কোথাও কোনো জনপ্রাণীর চিহ্ন মাত্র নেই। লোকটা ভুল কিছু বলেনি। বাড়িটা বলতে গেলে শহরের একদম শেষ প্রান্তে। দূর দূরান্ত পর্যন্ত লোকজন বা দোকানপাট কিছুই তেমন নেই। এখন ঘড়িতে রাত প্রায় 8:30 বাজছে। বাড়িটাকে ঘিরে নিকষ অন্ধকারের একটা গাঢ় আস্তরণ জমে আছে। চারদিক কেমন অদ্ভুত নিস্তব্ধ আর নিঝুম। কোনো শব্দ নেই। লোকটার কথা অনুসারে তার এখন অফিসে থাকার কথা। বাড়ি আসতে আসতে রাত প্রায় 10টা বেজে যায় তার। বাড়িতে এখন তমসা সেন, মানে লোকটার স্ত্রী, একাই রয়েছেন। আশা করা যায় কাজটা মোটামুটি নির্বিঘ্নেই হয়ে যাবে। কথাটা ভাবতেই বাবলুর ঠোঁটের কোণে একটা চেরা হাসির রেখা ফুটে ওঠে। আনমনে গেটের কাছটায় দাঁড়িয়ে ও সবেমাত্র আবার কলিং বেলটা প্রেস করবার কথা ভাবছিল, ঠিক তখনই পায়ের কাছটায় নরম কিছুর একটা স্পর্শ এসে লাগে। চমকে উঠে পায়ের দিকে তাকাতেই বাবলু দেখে একজোড়া জলজলে সবুজাভ চোখ স্থির শীতল দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে। এই নিকষ অন্ধকারের বুকে জেগে থাকা জান্তব চোখ দুটোকে এক ঝলক দেখে প্রথমটায় বাবলুর মতো পেশাদার খুনের বুকটাও মুহূর্তের জন্য কেঁপে ওঠে একবার। কিন্তু পরক্ষণে একটা ম্যাও ধ্বনি ভেসে আসতেই বিরক্তিতে কপালটা কুঁচকে যায় ওর। সালা,
এই আপদটা আবার করতে গেল। বাবলুর ধমক শুনেও প্রাণীটার মধ্যে কোনো পরিবর্তন দেখা যায় না। এখনো আগের মতোই শীতল দৃষ্টিতে সেটা তাকিয়ে আছে ওর দিকে। বিড়াল জাতীয় প্রাণী এমনিতেই বিশেষ পছন্দ নয় বাবলুর। তার উপর কাজের ঠিক আগেই একটা কালো বিড়াল। ওর মেজাজটা কেমন খিঁচড়ে যায়। রাগের মাথায় প্রাণীটার কুচকুচে কালো লোমস শরীরটাকে লক্ষ্য করে সপাটে একটা লাথি কষায়। সাথে সাথে কর্কশ গলার একটা তীক্ষ্ণ ম্যাও আর্তনাদ করে লাফ দিয়ে দূরের অন্ধকারে মিলিয়ে যায় প্রাণীটা। তবে পলকের জন্য বাবলুর একবার মনে হয় যাওয়ার আগেও প্রাণীটার সবুজ চোখ দুটো যেন অন্ধকারের মধ্যে ধক করে জ্বলে ওঠে একবার। দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে থাকতে বেশ খানিকটা সময় কেটে যায়। অধৈর্য হয়ে আর একবার কলিং বেলটা প্রেস করতে যাচ্ছিল বাবলু, কিন্তু তার আগেই ভেতর থেকে মৃদু একটা পায়ের শব্দ শোনা গেল। কয়েক সেকেন্ডের মধ্যেই একজন বছর 30-এর মহিলা খুলে দিলেন দরজাটা। ইনি সম্ভবত মিসেস সেন। ভদ্রমহিলার পরনে একটা ঘন নীল রঙের সিল্কের শাড়ি, গায়ের রং সামান্য চাপা, তবে মুখশ্রী সুন্দর। বাবলুর প্ল্যান মোটামুটি আগে থেকেই ঠিক করা ছিল। মহিলাকে দেখেই একগাল অমায়িক হাসে বাবলু। তারপর অভ্যস্ত ভঙ্গিতে মিস্টার সেনের শেখানো কথাগুলোরই পুনরাবৃত্তি করে। ম্যাডাম, আমি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে এসেছিলাম। মিস্টার সেন আমার কথা বলে থাকবেন হয়তো। মহিলা কোনো উত্তর দেন না, তবে মাথা নেড়ে ইশারায় বাবলুকে ভিতরে আসতে বলেন। বাড়ির ভেতরটা বেশ ছিমছাম, পরিপাটি করে সাজানো, কিন্তু তবুও ভেতরে এসে বাবলুর মনে কেমন যেন একটা অস্বস্তি শুরু হলো। অথচ বাড়ির কোথাও কোনো বিশৃঙ্খলা কিংবা অস্বাভাবিকতা নেই, বরং সবকিছু যেন ভীষণ রকমের স্বাভাবিক। মহিলা বাবলুকে বাইরের বারান্দায় একটা সোফায় বসতে নির্দেশ করলেন। বাড়িতে কোনো গেস্ট এলে সম্ভবত এখানেই বসানো হয়। বাবলু হাসি মুখে বিনা বাক্য ব্যয়ে সোফায় পিঠ এলিয়ে দিল। আপনি বসুন, আমি ইন্স্যুরেন্সের কাগজগুলো নিয়ে আসছি। বাড়িটায় এসে থেকে এই প্রথমবার মহিলার কণ্ঠস্বর শুনে বাবলু কেমন যেন নির্লিপ্ত আর অজানা শীতলতায় আচ্ছন্ন অদ্ভুত যান্ত্রিক এক কণ্ঠস্বর। বাবলুর মনে একটু আগের চাপা অস্বস্তিটা ফিরে আসে আবার। প্রাণপণে অস্বস্তি ভাবটা কাটানোর চেষ্টা করেও। এই মুহূর্তে মাথা অসম্ভব ঠান্ডা রাখা প্রয়োজন। বাবলুকে বসিয়ে রেখে ভেতরের ঘরের দিকে পা বাড়ান মহিলা। আর দেরি করা যাবে না। মুহূর্তে বাবলুর দেহের পেশিগুলো টান টান হয়ে ওঠে। পকেটে রাখা সরু নাইলন কর্ডটা এখন ওর হাতে উঠে এসেছে। ওর চোখে মুখে এখন ফুটে উঠেছে একটা হিংস্র বন্য ক্ষুধা, মৃত্যুর ক্ষুধা। সাপদের নিঃশব্দ পদক্ষেপে সাক্ষাৎ মৃত্যুর মতো পায়ে পায়ে মিসেস সেনের দিকে এগিয়ে যায় বাবলু। নিষ্পন্দ কয়েকটা মুহূর্তের খণ্ড ভগ্নাংশ মাত্র, আর তারপরই অদ্ভুত ক্ষিপ্রতায় মহিলার গলায় নাইলনের ফাঁসটা পেঁচিয়ে দেয় বাবলু। মহিলাকে প্রতিরোধ করার বিন্দুমাত্র সুযোগ না দিয়ে কর্ডটা ধরে সজোরে পরপর কয়েকটা হ্যাঁচকা টান দেয়। গোঙানির শব্দটা কানে লাগে বাবলুর, ঠিক যেন কোনো জন্তুর মর্মন্তুদ আর্তনাদের মতো। যদিও খুব বেশিক্ষণ স্থায়ী হয় না শব্দটা। অন্তিম মুহূর্তের খানিকটা প্রাণপণ ছটফটানি, আর তারপরে
ধীরে ধীরে স্থির হয়ে আসে মিসেস সেনের দেহটা। হাতের নাইলন কর্ডের ফাঁসটা আলগা করে দিতেই ধপ করে মেঝেতে আছড়ে পড়ে মহিলার নিথর দেহটা। বাবলুর কপালে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা জমে উঠেছে। বড় করে কয়েকটা নিঃশ্বাস নেয় ও। এই মুহূর্তে মিসেস সেনের নিষ্পন্দ দেহটা ওর ঠিক সামনে পড়ে আছে। মহিলার গলার কাছে ফাঁসের দাগটা গভীরভাবে ফুটে উঠেছে। ঠোঁট দুটো বিশ্রীভাবে হাঁ হয়ে আছে, আর ঠোঁটের কষ বেয়ে গড়িয়ে এসেছে খানিকটা কালচে রক্তের ফেনা। সমস্ত মুখটা যন্ত্রণায় কেমন যেন বিকৃত হয়ে উঠেছে। তবে এত কিছুর মধ্যেও সব থেকে বীভৎস দেখাচ্ছে মহিলার চোখ দুটোকে। মনে হচ্ছে অক্ষিকোটর থেকে যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে তারা। আর অদ্ভুত বিষয় হলো, মহিলার চোখের মণি দুটোর রং ঘন সবুজ। মহিলার চোখের দিকে এতক্ষণ দৃষ্টি যায়নি বাবলুর, না হলে এই সবুজ চোখের অস্বাভাবিকতাটা ওর খেয়াল করা উচিত ছিল। চোখ দুটোর স্থির ঘোলাটে দৃষ্টিতে একটা অদ্ভুত রহস্যময়তা মিশে আছে যেন। সেদিকে তাকালে মুহূর্তের জন্য মনটা আচ্ছন্ন হয়ে যায়। এমন চোখ বাবলু আগে কোনোদিন দেখেনি, কোনোদিনও না। বাবলুর পেশাদারি জীবনে এই ধরনের খুন নতুন কোনো বিষয় নয়, কিন্তু তবুও আজ এই মুহূর্তে এই নির্জন ফাঁকা বাড়িটায় দাঁড়িয়ে এক দৃষ্টে মহিলার নিথর দেহটার দিকে তাকিয়ে থাকতে থাকতে নিজের অজান্তেই ওর বুকের ভেতরটা একবার শিরশিরিয়ে ওঠে। তাড়াতাড়ি মৃতদেহটার দিক থেকে চোখ সরিয়ে নেয় বাবলু। ভেতর ঘর থেকে টিভি চলার শব্দ আসছে। শব্দটা আগেও ওর কানে এসেছে। মহিলাই সম্ভবত চালিয়েছিলেন টিভিটা। সুদৃশ্য পর্দার ফাঁক দিয়ে একবার ভেতরের ঘরগুলোর দিকে উঁকি দেয় বাবলু। মনে মনে ভাবে, যাওয়ার আগে একবার ঘুরে যাবে ভিতরটা। কপাল যদি ভালো থাকে তাহলে খুচরো কিছু আমদানি হবে। কথাটা মাথায় আসতেই সন্তর্পণে মৃতদেহটাকে পাশ কাটিয়ে পর্দা ঠেলে ভেতরের ড্রয়িং রুমটায় প্রবেশ করে বাবলু। এই রুমটাও যথারীতি বাইরের বারান্দাটার মতোই পরিপাটি করে সাজানো গোছানো। চোখে পড়ার মতো উল্লেখযোগ্য তেমন কিছু নেই। টিভির শব্দটা এখন আরো স্পষ্টভাবে শোনা যাচ্ছে। মনে হয় শোয়ার ঘর থেকে আসছে শব্দটা। আলমারি বা টাকা পয়সা কিছু থাকলেও সেটা ভেতর ঘরেই থাকার সম্ভাবনা বেশি। আর সময় নষ্ট না করে ড্রয়িং রুমটা পেরিয়ে ধীরে ধীরে বেডরুমের দিকে এগিয়ে যায় বাবলু। কিন্তু ঘরটায় ঢুকতেই প্রথমটা একটু অপ্রস্তুত হয়ে পড়েও। বেডরুমটা প্রায় অন্ধকার। দেওয়ালে একটা দামি এলইডি টিভি ঝুলছে। এটার শব্দই এতক্ষণ বাইরে থেকে কানে আসছিল ওর। টিভি স্ক্রিনে এখন কিছু একটা হরর মুভির দৃশ্য চলছে। একজন মহিলা গলা পচা অদ্ভুত বিকৃত এক শরীর নিয়ে এক পা করে এগিয়ে আসছে। তার দেহ থেকে গলিত রক্ত মাংসের পিণ্ড খসে খসে পড়ছে একটু একটু করে। ভন ভন করে উড়ে বেড়াচ্ছে বড় বড় ডুমো মাছির দল। ধীরে ধীরে আরো আরো কাছে এগিয়ে আসছে সে। বিকৃত সেই নারী মূর্তি এবার টিভি স্ক্রিনের একদম সামনে এসে পড়েছে। তার চোখ দুটোতে জেগে আছে সৃষ্টির আদিমতম কোনো বন্য অভিশাপ। হঠাৎ করে দেখলে মনে হবে সে যেন মরা মাছের মতো স্থির শীতল দৃষ্টিতে বাবলুর দিকেই তাকিয়ে আছে। তার চোখের ঘোলাটে ঘন সবুজ মণি দুটো দিয়ে কোনো এক গোপন অভিসন্ধিতে নিখুঁতভাবে জরিপ করে চলেছে ওকে। ঘরে ঢুকে আবছা অন্ধকারে
প্রথমটায় এই দৃশ্য দেখেই চমকে উঠেছিল বাবলু। ভীষণ অন্ধকার ঘরের ভেতরটা, লাইট চালানোর প্রয়োজন। টিভি স্ক্রিনটার থেকে চোখ সরিয়ে অন্ধকারের মধ্যেই ঘরের দেওয়ালে সুইচ বোর্ডটা খুঁজতে থাকে বাবলু। কিন্তু এই সব কিছুর মধ্যেই ওর নাকে একটা অদ্ভুত গন্ধ এসে ঝাপটা মারে, কেমন যেন একটা ভ্যাপসা বুনো গন্ধ। চিড়িয়াখানায় বাঘ বা কোনো মাংসাশী প্রাণীর খাঁচার কাছে গেলে যেমন গন্ধ পাওয়া যায়, অনেকটা সেরকম। গন্ধটা যেন বেড়ে উঠছে ক্রমশ। একটা বিজাতীয় ঘেন্নায় বাবলুর নাকটা কুঁচকে যায়, কিন্তু গন্ধের উৎসটা যে কি সেটা ঠিক মাথায় আসে না ওর। ঠিক তখনই দেওয়াল ধরে এগোতে এগোতে কোনো মতে সুইচ বোর্ডটা খুঁজে পায় বাবলু। আন্দাজে পরপর কয়েকটা সুইচ অন অফ করতে করতে একসময় জ্বলে ওঠে ঘরের আলোটা। আলোর সংস্পর্শে এসে এতক্ষণের চাপা গুমোট ভাবটা যেন দূর হয় কিছুটা। হালকা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বাবলু। টিভি স্ক্রিনে এখনো সেই বীভৎস নারী মূর্তিকে দেখা যাচ্ছে। সেদিকে তাকিয়ে একটু অস্বস্তি লাগে ওর। সামনের ছোট্ট কাচের টেবিলটার উপরেই রিমোটটা আছে। কি মনে হতে রিমোটের বাটনটা প্রেস করে টিভিটা অফ করে দেয়। আর কোনো শব্দ নেই। মনে মনে খানিকটা নিশ্চিন্ত হয় বাবলু। মনে হয় চাপা অজানা অস্বস্তিটা যেন কিছুটা কমেছে। এবারে ভালো করে সারা ঘরটায় একবার চোখ বুলিয়ে নেয় ও। বেডরুমের বিভিন্ন ব্যবহার্য আসবাবপত্র ছাড়াও একটা ছোট ওয়ার্ড্রোবও রয়েছে। জিনিসটার দিকে তাকাতেই মুহূর্তের জন্য বাবলুর চোখ দুটো চকচক করে ওঠে একবার। চাবিও নিশ্চয়ই আশেপাশেই আছে। বাড়িটা যতই ফাঁকা হোক, ক্রাইম স্পটে বেশিক্ষণ থাকা কখনোই বিশেষ নিরাপদ নয়। অতএব সময় নষ্ট না করে ঘরটার এদিক ওদিক ওলট পালট করে ওয়ার্ড্রোবের চাবিটা খুঁজতে থাকে বাবলু। খাটের উপর রাখা বালিশগুলোকে নেড়ে চেড়ে আপন মনেই চাবিটা খুঁজে চলেছিল বাবলু। হঠাৎ পিছন থেকে একটা বিজাতীয় কণ্ঠস্বর শুনে থমকে দাঁড়ায়। ডাকটা আবার ভেসে আসে। এবারে যেন আরো কাছে এগিয়ে এসেছে সেটা। সহসা পিছনে ফিরে তাকায় বাবলু, আর তাকাতেই প্রাণীটাকে দেখতে পায় ও। কখন যেন নিঃশব্দে ঠিক ওর পিছনেই এসে দাঁড়িয়েছে। ঘন কালো মসৃণ লোমে ঢাকা ছোট্ট একটা শরীর। তার চোখের গাঢ় সবুজ মণি দুটো এখন নিষ্পলক দৃষ্টিতে বাবলুকেই পর্যবেক্ষণ করে চলেছে। সেদিকে তাকিয়ে বাবলুর মনের মধ্যে জমে থাকা এতক্ষণের চাপা বিরক্তিটা যেন সপ্তমে ওঠে। শালা পুত্রা আমার ঠিক এসে হাজির হয়েছে। আজ শালা তোরই একদিন কি আমারই একদিন। বলেই প্রাণীটার দিকে তেড়ে যায় বাবলু। আগের বারের মতোই প্রাণীটাকে লক্ষ্য করে সপাটে একটা লাথি কষাতে যায়, কিন্তু ওর পা বেড়ালটার শরীর স্পর্শ করার আগেই একটা ভীষণ অদ্ভুত ঘটনা ঘটে যায়। বাবলুর ঠিক চোখের সামনে থেকে অবিকল যেন বাতাসের বুকে মিলিয়ে যায় প্রাণীটা। কোথায় গেল কোথায় গেল? কিছুক্ষণ বিহ্বল দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকার পর বাবলুর মনে হয় সবটাই হয়তো ওর দেখার ভুল। এই ঘরে আদৌ কোনো বিড়াল আসেনি হয়তো। বিষয়টাকে মনের ভুল বলে নিজেকে কিছুটা প্রবোধ দেওয়ার চেষ্টা করেও, যদি ওই প্রবোধ বাক্য খুব বেশিক্ষণ স্থায়ী হয় না। মাত্র কিছুক্ষণের মধ্যেই পিছন থেকে সেই পরিচিত ডাকটা ভেসে আসে আবার। এবারে আর নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে না বাবলু। প্রচণ্ড রাগে ওর সারা শরীর যেন কেঁপে ওঠে, কিন্তু পর মুহূর্তেই রাগের পরিবর্তে বিস্ময়
আর অজানা একটা ভয়ের অনুভূতি এসে গ্রাস করে ওকে। কারণ ডাক শুনতে পেলেও প্রাণীটাকে কোথাও দেখতে পায় না বাবলু। চারপাশ থেকে যেন ক্রমাগত অসংখ্য বিড়ালের ডাক ভেসে আসছে, কিন্তু ঘরের মধ্যে তো হঠাৎ করে এত বিড়াল আসা সম্ভব নয়। আর বিড়াল যদি থেকেও থাকে তবে তো সেটা দেখতে পাওয়ার কথা। অথচ বাবলু ছাড়া ঘরের মধ্যে আর কোনো জনপ্রাণীর চিহ্ন নেই। বাবলুর হঠাৎ মনে হলো কেউ যেন ফিসফিস করে ওর কানে কানে বলছে, পালাও পালাও। ঘটনার আকস্মিকতায় বিহ্বল বাবলু প্রথমটায় বুঝে উঠতে পারে না এই মুহূর্তে তার ঠিক কি করা উচিত। ঠিক তখনই উল্টো দিকের দেওয়ালটায় দৃষ্টি যায় ওর, আর সেদিকে তাকাতেই বিস্ময়ে হতবাক হয়ে যায় ও। সেখানে এখন একটা অদ্ভুত ছায়ামূর্তি ফুটে উঠেছে। ছায়ামূর্তিটার অবয়ব অবিকল একটা বিড়াল ছানার মতো, অথচ ঘরের মধ্যে বিড়াল তো দূর, বাবলু নিজে ছাড়া আর কেউ কোথাও নেই। একটা শীতল শিরশিরে বাতাস যেন ওর শিরদাঁড়া স্পর্শ করে যায়। দেওয়ালে ফুটে ওঠা ছায়ামূর্তির দিক থেকে চোখ সরাতে পারে না। অবয়বটা আগের মতোই স্থির হয়ে আছে। হতবুদ্ধির মতো সেদিকে তাকিয়ে থাকতে থাকতে বাবলুর মনে হয় ছায়ামূর্তিটার আকৃতি যেন একটু একটু করে বাড়তে শুরু করেছে। একবারের জন্য মনে হয় সবটাই হয়তো ওর মনের ভুল, কিন্তু ভালো করে চোখটা মুছে নিয়ে আবার দেওয়ালের দিকে তাকালে বুঝতে পারে কোনো ভুল নেই। হয়তো ছায়ামূর্তিটা ক্রমশ বড় হয়ে উঠছে। ধীরে ধীরে একটা অজানা ভয়ের চোরাস্রোত যেন গ্রাস করতে চাইছে বাবলুকে। ভয়ের অদৃশ্য নাক পাশে একটু একটু করে আচ্ছন্ন হয়ে ওঠে ওর সমগ্র চেতনা। ছায়ামূর্তিটাকে দেখে এখন আর বিড়াল ছানা মনে হচ্ছে না। সারা দেওয়াল জুড়ে ছড়িয়ে পড়েছে একটা অতিকায় ছায়া দানব। ঘরের ভেতরটা আবার সেই ভ্যাপসা বুনো গন্ধে ভরে উঠেছে। কোথা থেকে একটা অদ্ভুত খসখস শব্দ ভেসে আসছে। মনে হচ্ছে কিছু একটা জিনিস যেন মেঝেতে ঘষ্টাতে ঘষ্টাতে আসছে। প্রাণপণে পিছনে ঘুরে শব্দটার উৎস দেখার চেষ্টা করে ও, কিন্তু পারে না। যেন কোনো এক অদৃশ্য শক্তির জাদু মন্ত্র বলে আড়ষ্ট হয়ে গিয়েছে ওর সারা শরীর। হঠাৎ একটা হিম শীতল নিঃশ্বাস বাবলুর কাঁধ ছুঁয়ে যায়। ও বুঝতে পারে এই মুহূর্তে ওর ঠিক পিছনেই এসে দাঁড়িয়েছে কেউ। তার ঘন নিঃশ্বাসের শীতলতা একটু একটু করে ওর সমস্ত শরীর জুড়ে ছড়িয়ে পড়তে শুরু করেছে। বিশ্রী আঁশটে সেই ভ্যাপসা বুনো গন্ধটা এখন আরো বেশি তীব্র হয়ে উঠেছে। হঠাৎ পায়ের কাছটায় একটা ভিজে স্যাঁতস্যাঁতে কিছুর স্পর্শ অনুভব হলো বাবলুর। জোর করে শরীরের সমস্ত আড়ষ্টতা কাটিয়ে নিচের দিকে তাকালো, কিন্তু আশ্চর্য, সেখানেও কিছুই চোখে পড়ে না। অথচ স্যাঁতস্যাঁতে জিনিসটার ভিজে শীতল স্পর্শের অনুভূতিটা কিন্তু দূর হয় না। কেউ একটা প্রকাণ্ড কুৎসিত কালো জিহ্বা দিয়ে ওর সারা শরীরটা যেন লেহন করে চলেছে। ভয়ে ঘেন্নায় বাবলুর দেহটা যখন অসাড় হতে বসেছে, ঠিক তখনই ঘরের আলোটা একবার দপদপ করে ওঠে, আর পর মুহূর্তেই নিভে যায়। সমস্ত ঘরটা এখন নিশ্চিদ্র নিকষ অন্ধকারে ঢেকে গিয়েছে। বাবলুর নিঃশ্বাসের শব্দ ছাড়াও একটা চাপা ঘর ঘর শব্দ ভেসে আসছে। কোনো জন্তু জাতীয় কিছু চাপা গর্জন করলে যেমন শব্দ হয়, অবিকল তেমনই অদ্ভুত একটা শব্দ। শব্দটা বাবলুর কানেও গিয়েছে। ওর সারা শরীর এখন ঘামে ভিজে উঠেছে। অদ্ভুত একটা ভয়
ওর শিরা উপশিরা জুড়ে তার ব্যাপ্তি বিস্তার করতে শুরু করেছে। ওর ষষ্ঠ ইন্দ্রিয় বলতে শুরু করেছে। এ বাড়িতে ও ছাড়াও দ্বিতীয় কোনো প্রাণীর আবির্ভাব ঘটেছে, যার উপস্থিতি ঠিক স্বাভাবিক নয়। এই ঘর, এই বাড়িটা ছেড়ে এই মুহূর্তেই পালাতে হবে। কিন্তু গাঢ় অন্ধকারে নিজের হাতের আঙুলগুলো পর্যন্ত স্পষ্ট বোঝা যাচ্ছে না। দরজা কোন দিকে, কোন দিকেই বা আলোর সুইচ, কিছুই ঠাহর হয় না ওর। হঠাৎ অন্ধকারের মধ্যেও একটা ভারী পায়ের শব্দ নিজের দিকে এগিয়ে আসতে শোনে বাবলু। মুহূর্তে অন্ধকার ঠেলে কোনো মতে দরজা লক্ষ্য করে ছুটে পালাতে যায়, কিন্তু সেই চেষ্টা সফল হয় না। একটা তীব্র মর্মভেদী আর্তনাদ আর জানতো একটা হিংস্র গর্জন। তারপরই আবার সবকিছু ভীষণ রকমের চুপচাপ হয়ে যায়। অন্ধকার ঘরটার মধ্যে হঠাৎ আপনা থেকেই অন হয়ে যায় টিভিটা। টিভি স্ক্রিনের হালকা আলোয় ঘরের জমাট বাঁধা অন্ধকারটা সরে গিয়ে ভেতরের দৃশ্যটা কিছুটা পরিষ্কার হয়। সারা ঘরের মেঝেতে এখন লালচে একটা চটচটে তরল পদার্থ ছড়িয়ে আছে, আর সেই তরলের মাঝে আড়াআড়িভাবে শুয়ে আছে একটা নিথর দেহ। দেহটাকে কেউ যেন প্রবল শক্তিতে ধারালো নখ জাতীয় কিছু দিয়ে একদম মাছ বরাবর চিরে ফেলেছে। সেই ছিন্ন ভিন্ন প্রাণহীন দেহটা থেকেই লালচে রক্তের ধারা গড়িয়ে এসে সারা মেঝেতে ছড়িয়ে পড়েছে। লবণাক্ত সেই কষাটে তরলটার পাশে কোথা থেকে যেন একটা বিড়াল এসে হাজির হয়েছে। তার সারা শরীর কুচকুচে কালো মসৃণ লোমে ঢাকা। পরম তৃপ্তির আবেশে প্রাণীটার চোখ দুটো বুজে আছে। লাল তরলটার মধ্যে মুখ ডুবিয়ে চকচক করে চেটে চলেছে সে। টিভি স্ক্রিনে এখন আবার সেই একটু আগের বিভৎস নারী অবয়বটা ফুটে উঠেছে। সে যেন এক দৃষ্টিতে তাকিয়ে আছে ঘরের মেঝেতে পড়ে থাকা নিথর দেহটার দিকে। সেই নারী মূর্তির অভিসন্ধিতে জেগে আছে ধরিত্রীর গোপন কোনো গহ্বরে লুকিয়ে থাকা পাশবিক নৃশংসা। তার চোখের স্থির মণি দুটোর রং এখন ঘন সবুজ, অবিকল মিসেস তমসা সেনের মতো। এখন রাত প্রায় 10:30। ধীরে ধীরে বাড়ির মেন গেট খুলে একজন মাঝবয়সী ভদ্রলোক ঢুকে এলেন। ভেতরে ঢুকে গেটটা লক করে বারান্দা পেরিয়ে সোজা ড্রয়িং রুমের দিকে এগিয়ে গেলেন লোকটা। প্রতিদিন কিন্তু এইভাবে বায়না করলে হবে না ডার্লিং। রোজ রোজ এত কাঁচা রক্ত, এত এত নতুন শিকার আমি কোথায় পাবো বলো তো? আদুরে গলায় সামনের দিকে তাকিয়ে কথাগুলো বলতে বলতে নরম সোফাটায় পিঠ হেলিয়ে দিলেন লোকটা। তার শান্ত চোখ দুটো এখন সামনের দেওয়ালটার দিকে নিবদ্ধ। সেখানে একটা বড় সাইজের কারুকার্যময় ফটো ফ্রেম ঝুলছে। ফ্রেমের কাচের আড়ালে একটা বছর 30-এর মহিলার ছবি। মহিলার পরনে সিল্কের শাড়ি, ঘন নীল রঙের সিল্কের শাড়ি। গায়ের রং সামান্য চাপা, তবে মুখশ্রী সুন্দর। টানা টানা অতলান্তিক দুটো চোখের গভীর দৃষ্টি নিয়ে এসে যেন লোকটার দিকেই তাকিয়ে। ঠোঁটের কোণে লেগে আছে একটা মোহময়ী হাসি। মহিলার ঘন সবুজ দুটো চোখে কিসের এক অদ্ভুত মায়া যেন। হঠাৎ ঘরের শীতল নিস্তব্ধতা ভঙ্গ করে তীক্ষ্ণ কণ্ঠে একটা বিড়ালের ডাক শোনা যায়। দেওয়ালে টাঙানো ছবিটার ঠিক নিচেই এখন বিড়ালটা বসে। তার সারা শরীর কুচকুচে কালো মসৃণ লোমে ঢাকা। শুধু প্রাণীটার সামনের থাবা দুটোতে লাল লাল চটচটে তরল জাতীয় কি লেগে আছে। জিভ দিয়ে চেটে চেটে
সেটাই পরিষ্কারের চেষ্টা করছে প্রাণীটা। তার জিভটাও এখন কেমন লালচে দেখাচ্ছে। সোফা ছেড়ে এবার পায়ে পায়ে প্রাণীটার দিকে এগিয়ে আসে লোকটা। পরম মমতায় তার সারা গায়ে হাত বুলিয়ে দিতে দিতে আগের মতোই নরম গলায় বলে, আজকের শিকার ভালো লেগেছে তো ডিয়ার? বিড়ালটা আবারও তীক্ষ্ণ কর্কশ গলায় ডেকে ওঠে। তারপর স্থির দৃষ্টিতে লোকটার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। মুহূর্তের জন্য চকচক করে ওঠে চোখ দুটো। সে চোখের রং ঘন সবুজ। শুনছিলেন শ্রীয়ের কাহিনী শাবদের অন্তিম প্রহর। গল্প পাঠিয়েছিলাম আমি তমাল। বিভিন্ন চরিত্রে আমার সঙ্গে ছিল প্রদীপ্তা ও কৌশিক। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।